ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের অঙ্গীকার। এটা এখন আরো বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটানোর অভিযোগ এনসিপির। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি অভিমত জামায়াতের। শহীদ আবু সাইদ হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩০ আসামির বিচার শুরু। গণহত্যার মামলায় তৃতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। গণ অভ্যুত্থানের পরদিন ঘৃণা ক্ষোভের মুখে পড়ে পুলিশ আর আওয়ামী লীগ নেতারা। থানা হামলায় ঘটে প্রাণহানি, জেল ভেঙে পালায় বহু কয়েদি। আওয়ামী লীগ আমলের ৩ ভোটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। 18 সেপ্টেম্বর ঢাকা আসছে ইইউ প্রাক নির্বাচনী দল। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে 3 শিশু সহ নিহত একই পরিবারের 7 জন। চট্টগ্রামের পটিয়ায় বাস খাদে পড়ে 10 আরোহী আহত। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিলেন, গাড়ি নিয়ন্ত্রিত ধারায় খালের সাইডে পড়ে গেছে খালে। বাজার নিয়ন্ত্রণে অবশেষে চাল আমদানির সিদ্ধান্ত। 7 আগস্টের মধ্যে আবেদন করতে হবে আগ্রহী ব্যবসায়ীদের। ভারতীয় চালের যৌক্তিক দাম ও মান নিশ্চিতের দাবি। বড় বড় কোম্পানি এবং বড় বড় মেজার এদের কারণে বাজারে হয়েছে। আজ সরকার এই চাউল আমদানি করতে হয় বাধ্য হয়ে। দাম যদি মনে করেন দেশি চাল থেকে মিনিমাম 5 থেকে 6 টাকা বা 8 টাকা ডিফারেন্স থাকে, চাল অটোমেটিক চলে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে অঙ্গীকারও করে দলটি। সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, কারণ জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। জনগণই নির্বাচনে প্রহরী হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, পুরো জাতি মনে করে বর্তমান রাজনৈতিক সংকট থেকে গণতান্ত্রিক ধারায় উত্তরণে অতি দ্রুত নির্বাচনই একমাত্র পথ। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের বিষয়ে যেসব ক্ষেত্রে ঐকমত্য হয়েছে সেগুলো পরের নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এটাই একমাত্র সাংবিধানিক ও বৈধ প্রক্রিয়া বলে মনে করে বিএনপি। 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। জনগণ এই নির্বাচনটা চায়। জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, এই মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, এখনও নতুন সংবিধানের দাবি জানায় এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে হয় সংবাদ সম্মেলন। ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান, এবং সেই নতুন সংবিধান প্রস্তাবনার মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করার দাবি আমরা জানাই। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এক ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্র দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন
ও বাস্তবায়নের রূপরেখা কি হবে তা জাতির কাছে অস্পষ্ট। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন খারিজ করে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ আসামির মধ্যে গ্রেফতার আছে ৬ জন। তারা হলেন আবু সাঈদকে গুলি চালানো কনস্টেবল আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। পলাতক আছে বেরোবির সাবেক ভিসি, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার সহ ২৪ জন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয় ট্রাইব্যুনাল ২। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকালে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। এখন পর্যন্ত ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিচ্ছেন আরও ২ জন। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, কতগুলো সুনির্দিষ্ট অভিযোগে চার্জ গঠন হলো, একটু বিস্তারিত জানতে চাই। আর শেখ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণের কি অবস্থা দেখছেন? শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণে ইতিমধ্যে কিন্তু আরও একজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং তিনি একজন আন্দোলনকারী ছিলেন। তিনি রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং আন্দোলনের সময় তিনি বলছেন যে আবু সাঈদকে যখন গুলি করা হয় তখন তিনি ঘটনাস্থল থেকে খুব বেশি দূরে নয়, একদম কাছাকাছি ছিলেন। ২০ থেকে ২৫ হাতের কথা তিনি বলেছেন এবং তিনি বলছেন যে তিনি সরাসরি দেখেছেন কে আবু সাঈদকে গুলি করেছে এবং তিনি এখানে আমির হোসেন এবং সুজন চন্দ্রের নাম কিন্তু উল্লেখ করেছেন। পরবর্তীতে ট্রাইব্যুনালে যেই রাষ্ট্র নিযুক্ত বা ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী আছেন তিনি কিন্তু ক্রস চেক করেন এবং তার কিন্তু এখন শেষ হলো এবং পরবর্তী আরেকজন কিন্তু একজন সাংবাদিক কিন্তু একটু পরে সাক্ষ্য দেবেন এবং তিনি সে রংপুর অঞ্চলেই কাজ করেন এবং তার কাছ থেকে হয়তো পরবর্তীতে কি জানা গেল তা আপনার মাধ্যমে জানিয়ে দেবো। এর বাইরে আমি যদি বলি, আজ কিন্তু আবু সাঈদ হত্যা মামলার যেই মামলাটি রয়েছে সেই মামলাটিরও অভিযোগ গঠনের বিষয়ে আজকে আদেশের জন্য নির্ধারিত ছিল এবং আদালত কিন্তু অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন এবং পরবর্তী যে মামলার বিচার কাজ তা শুরুর জন্য কিন্তু আগামী ২৭ তারিখ বা ২৭ আগস্ট দিনটি নির্ধারণ করেছেন। অর্থাৎ ২৭ তারিখ থেকে আবু সাঈদ হত্যা মামলার বিচারও কিন্তু শুরু হচ্ছে এবং এই মামলায় যে ৩০ জন আসামি রয়েছেন তার মধ্যে যে উপস্থিত ৬ জন রয়েছে তাদের এই ৬ জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ কিন্তু আজ পড়ে শুনিয়েছেন আদালত এবং ৬ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং বাকি যারা আছে তাদের অভিযোগের তাদের বিরুদ্ধেও যে অভিযোগ রয়েছে তার কিন্তু বিচার শুরু হবে এবং বলা যায় যে ২৭ তারিখ থেকেই এই মামলারও আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো এবং অপর একটি মামলা শেখ হাসিনা যে মামলাটি তার কিন্তু আছে ইতিমধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। লোপা। মারুফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টানা আন্দোলনে ৫ আগস্ট কাঙ্ক্ষিত বিজয় অর্জনের পর পুলিশ আর আওয়ামী লীগ নেতাদের উপর পড়ে তীব্র ঘৃণা ক্ষোভের রেশ। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। ৬ আগস্টের ঘটনা প্রবাহ জানাচ্ছেন আহমেদ রেজা। ৫ তারিখ অনেকেরই বিশ্বাস করতে বা অনুভব করতে কষ্ট হচ্ছিল কি হলো, কিভাবে হলো। ৬ তারিখ সম্বিত ফেরে এ আরেক বাংলাদেশ। হাসিনার পালানোর পরে খবর আসতে থাকে আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরও। এদিন কারফিউ তুলে সব খুলে দেয়া হয়। পরের সরকার কিভাবে হবে সেগুলো নিয়ে আলোচনা গুঞ্জন শুরু হয়। আগের দিন আন্দোলনকারীদের ক্ষোভের আগুনে জ্বলে যাত্রাবাড়ি থানা। বিক্ষুব্ধ জনতার হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদিনই রাতভর বাড্ডা পরিণত হয় রণক্ষেত্রে। পুড়িয়ে দেয় থানাগুলো, জ্বলে ছাই হয় বহু নথিপত্র। ডিবি কার্যালয় থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর কিছুই বাদ যায়নি। বিক্ষুব্ধ জনতা আগুন দেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। হামলা ভাঙচুর করা হয় সুধা সদনেও। ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হয় হামলা। শাহজালাল বিমানবন্দর এলাকায় ভাঙচুরের কারণে ৬ ঘন্টা বন্ধ থাকে বিমানবন্দরের কার্যক্রম। বিভিন্ন জেলায় চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হয় হামলা, ভাঙচুর, লুটপাট। একদিকে পুলিশের অনুপস্থিতি, অন্যদিকে দীর্ঘ বঞ্চনা আর অত্যাচারের প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে ওঠে অনেকে।
শেরপুর ও যশোরের কারাগারে হামলা চালিয়ে প্রায় 1100 বন্দীকে মুক্ত করে ফেলা হয় এদিন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ 3 সংসদ নির্বাচনে কারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। বিএনপির দায়েরকৃত মামলা তদন্তের দায়িত্বে থাকা পুলিশ পিবিআই এ বিষয়ে তথ্য চেয়েছিল ইসির কাছে। পরে সেসব তথ্য চেয়ে সব জেলার ডিসি এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে চিঠি পাঠায় ইসি। চিঠিতে বলা হয়েছে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পাঠাতে হবে। এর আগে ওই 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিল পিবিআই। এদিকে আসছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি দেখতে 18 সেপ্টেম্বর ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ইউর এই পর্যবেক্ষক দলে 3 জন বিদেশি এবং 4 জন স্থানীয় মিলিয়ে 7 জন থাকবেন। জানা গেছে আগামী 7 অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে দলটি। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে 3 শিশু সহ একই পরিবারের 7 জন প্রাণ হারিয়েছেন। স্বজনদের অভিযোগ, চালকের অসাবধানতার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনা। 7 জনের মরদেহ লক্ষ্মীপুরের বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারদিক। 3 বছর পর ওমান থেকে ছুটিতে বাড়ি ফিরছিলেন প্রবাসী বাহারুদ্দিন। আনন্দযাত্রা মুহূর্তেই পাল্টে যায় বিষাদে। সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান পরিবারের 7 সদস্য। স্বজনরা জানান, রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাহারুদ্দিন। তাকে নিয়ে মাইক্রোবাসে লক্ষ্মীপুরের চৌগুল্লি গ্রামের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। বেগমগঞ্জের পূর্ব জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশেই খালে পড়ে যায় মাইক্রোবাসটি। দুর্ঘটনার পর চালক সহ পুরুষ সদস্যরা গাড়ি থেকে বেরিয়ে আসেন, কিন্তু পরিবারের নারী ও শিশুরা আটকা পড়ে ভিতরেই। পরে মাইক্রোবাসটি তুলে 3 শিশু ও 4 নারীর মরদেহ বের করে ফায়ার সার্ভিস। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিলেন, গাড়ি নিয়ন্ত্রণ ধারায় খালের সাইডে পড়ে গেছে। খালে পড়ে যায়, ওখানে 7 জন মারা গেছে। দেখেছি যে পানির গভীরতা অনেক বেশি, স্রোতও আছে। টেনে এটাকে উপরে উঠানোর লোকজন সহকারে উঠানোর চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। এর পরবর্তীতে পুলিশের রেকার ব্যান্ডের সাহায্যে আমরা এটাকে উপরে উঠাই। ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে, অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে। নিহতরা হলেন প্রবাসী বাহারুদ্দিনের মা মুর্শিদা বেগম, স্ত্রী কবিতা বেগম, মেয়ে মিম আক্তার, নানি ফয়জুন নেসা এবং ভাইয়ের স্ত্রী ও 2 মেয়ে। একসাথে এত আপনজনকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার। আমি না, আমার শ্বশুর আমার ভাবে, তারা বলতে যে তুমি বসো, তুমি রেস্ট করো। তো সে বলতে চলে যাবো, সমস্যা নেই। গাড়ি চালায় যখন গাড়ি ডাইনে যায়, আমি বললাম যে গাড়ি তো ডাইনে কাটে, তুই ব্রেক কর। এটা ব্রেক করে না, গাড়ি দিছে, এই গাড়িটা ঘুমো। আমি যা শিক্ষক দিছি আর লাভ দিয়ে আমি চলে গেছে। ঘটনার পরপর পালিয়ে যায় মাইক্রোবাসের চালক। একই পরিবারের 7 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ অন্তত 40 জন আহত হয়েছেন। সকালে পটিয়া বাইপাস সড়কে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাসের সাথে অন্য একটি বাসের সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বাসে থাকা 28 শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এর আগে পটিয়ার শান্তিরহাট এলাকায় আরেকটি বাস উল্টে অন্তত 12 যাত্রী আহত হন। স্থানীয়রা জানায়, বাসটি চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল। শান্তিরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। উল্টে রাস্তার পাশে পড়ে যায় বাসটি। আহতদের বেশিরভাগই বিভিন্ন স্কুলের শিক্ষক এবং চাকুরিজীবী। চব্বিশের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করবে বিএনপি। আমরা এই বিষয়ে জানবো। রাজধানীর নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল, আমরা তার কাছে যাচ্ছি। শাকিল, র্যালি শুরু হচ্ছে কিনা, নেতাকর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনি?
ধন্যবাদ লোপা। এখনও র্যালি শুরু হয়নি, বিকেল 3টা নাগাদ মূলত সমাবেশ শুরু হবে এবং সংক্ষিপ্ত সমাবেশের পর র্যালি শুরু হবে। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা। এখন পর্যন্ত আসলে যে নেতাকর্মীদের উপস্থিতি খুব বেশি হয়নি এখনও, তবে তারা আসতে শুরু করেছেন। আপনাকে যদি একটু ছবি তো দেখাতে চাই, এরই মধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু মঞ্চের সামনে এসে তারা স্লোগান দিচ্ছেন। খুব স্বাভাবিকভাবে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অন্যবারের তুলনায় সবসময় বেশি, কারণ তারা গত 17 বছর যে বিষয় নিয়ে আন্দোলন করেছেন, যে দফা নিয়ে আন্দোলন করেছেন, বিশেষ করে শেখ হাসিনার পতনের জন্য, সেই শেখ হাসিনার পতনের 1 বছর পূর্ণ হয়েছে। ফলে স্বভাবত বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অন্য যে কোনো বারের তুলনায় অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি গতকাল প্রধান উপদেষ্টা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন, ফলে নির্বাচনের পথে এখন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। ফলে বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, তাদের সমর্থকদের মধ্যে বড় একটি অংশ আজ এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন এবং তারা তাদের নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন তাদের জন্য আছে আজকের দিনটি অনেক বেশি আনন্দের, কারণ এই দিনটির জন্য আসলে গত 17 বছর তাদের অসংখ্য সহকর্মীকে জীবন দিতে হয়েছে, নানান নিপীড়ন সহ্য করতে হয়েছে, নানান ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে, তাদের বাসাবাড়িতে তারা থাকতে পারেননি। ফলে এই দিনটি আসলে তারা বেশ আনন্দের সঙ্গে, বেশ উৎসবের সঙ্গে তারা পালন করবেন এবং উদযাপন করছেন। এবং সেই সঙ্গে যদি ছোট্ট করে রুটটা আপনাকে বলি, নয়াপল্টন থেকে বিকেল 4টা নাগাদ র্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এটি এখান থেকে নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে পুরানা পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন ঘুরে মূলত শাহবাগে গিয়ে শেষ হবে। এবং বিএনপির আজকের এই বিজয় র্যালিতে নেতৃত্ব দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি নেতৃত্ব দিবেন এবং বিএনপির যে ঢাকা শহরের যে নেতাকর্মীরা রয়েছেন, বিশেষ করে ঢাকা মহানগর, উত্তর এবং দক্ষিণ, যুবদলের নেতাকর্মীরা, ছাত্রদলের নেতাকর্মীরা, অর্থাৎ সকল অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে, সকল নেতৃবৃন্দ কিন্তু আজকের এই র্যালিতে তারা অংশ নেবেন এবং বিপুল জনসমাগম এরই মধ্যে আসতে শুরু করেছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা আসছেন এবং ধারণা করা হচ্ছে হয়তো প্রচুর নেতাকর্মী আজকের এই বিজয় র্যালিতে তারা অংশ নেবেন। এবং নেতাকর্মীরা, বিএনপি নেতারা যেটা বলছেন যে নির্বাচনের পথে যেহেতু বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে বা যাত্রা শুরু হয়েছে, ফলে বিএনপির নিজেদেরও এক ধরনের সামর্থ্য দেখানোর সময় হয়েছে। ফলে আজকে সেই বিজয় র্যালিতে সেই সামর্থ্য দেখানোরও অর্থাৎ শোডাউন দেওয়ারও এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। লোপা। আরভিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুলাই ঘোষণাপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ, এমনটাই জানান দলটির সভাপতি নুরুল হক নূর। তবে নির্বাচনের সময় ঘোষণা করাকে স্বাগত জানান তিনি। রাজধানীর পুরানো পল্টনে জুলাই ঘোষণাপত্র নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান, কিন্তু জুলাই ঘোষণাপত্রে তা উল্লেখ না করে মন গড়া ইতিহাস লিখেছেন। তিনি বলেন, সরকার সঠিক ইতিহাস ও তথ্য জাতির সামনে তুলে ধরতে পারে নাই। আলাপ আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের সংস্কার করার দাবি জানান নুরুল হক নূর। এ সময় তিনি বলেন, বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আগামীতে যে জুলাই সনদ ঘোষণা করা হবে, সেই জুলাই সনদে কিভাবে সকলের আকাঙ্ক্ষাকে প্রকাশ করা যায়, অংশীজনদের ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায়, সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন, আলাপ আলোচনা করুন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে রিভিউয়ের রায় হবে আগামীকাল বৃহস্পতিবার সকালে এই দিন ধার্য করেন আদালত। এর আগে আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ শুনানি শেষে গত 30 জুলাই এই সংক্রান্ত রায়ের জন্য 6 আগস্ট ধার্য করা হয়। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ এই দিন ধার্য করেছিলেন। তবে আজ হাইকোর্টের রায়ের জন্য 7 আগস্ট দিন ধার্য করে আদেশ দিয়েছেন আদালত। 2010 সালের 4 ফেব্রুয়ারি হাইকোর্ট 8 দফা নির্দেশনা সহ 1986 সালের সংশোধিত ওয়ারেন্ট অব প্রেসিডেন্সকে অবৈধ বাতিল ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ 2011 সালে আপিল করে। সে আপিলের শুনানি শেষে 2015 সালের 11 জানুয়ারি রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শরীয়তপুরের জাজিরায় আবারও পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন SM শাকিল। শাকিল, ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং কার্যক্রম চলছে কিনা, আর পানি উন্নয়ন বোর্ড কি বলছে?
লোপা যে স্থানটিতে রয়েছি এটা হচ্ছে মাঝির কারণ এলাকায়, যেখানে জিরো পয়েন্টে আমরা গতকাল দেখেছি যে দোতলা একটি মসজিদ ভবন ভেঙে পড়েছে এবং ভাঙন ঠেকাতে কিন্তু আমরা দেখেছি যে এখানে পানি উন্নয়ন বোর্ড প্রতিনিয়ত কাজ করছে এবং এই পর্যন্ত আজকে পর্যন্ত 1,23,000 জিও ব্যাগ ফালানো হয়েছে, এমনটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। এবং জিও ফালানো হয়েছে প্রায় 650টি। তবে এখনো আমরা কিন্তু দেখছি তারা কিন্তু জিও ব্যাগ ফালানোর কাজ করছে এবং এই কাজটা তারা অব্যাহত রেখেছেন। আজকে সকালেও এই এলাকার যান্ত্রিক খাবার কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছেন এই এলাকায় গত 1 মাসের ব্যবধানে যে যান্ত্রিক রক্ষাবাদ এবং যে কনস্ট্রাকশনের রক্ষাবাদ, দুইটা রক্ষাবাদের কিন্তু প্রায় 700 মিটার এলাকা এখানে বিলীন হয়েছে এবং ঘরবাড়ি সরিয়ে নিতে হয়েছে প্রায় শতাধিক পরিবারের। তো এখানে বিলীন হয়েছে যে প্রতিষ্ঠান এবং বসতবাড়ি 57টি বসতবাড়ি এখন পর্যন্ত নদীতে বিলীন হয়েছে এবং 37টি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখানে বিলীন হয়েছে। তবে ভাঙন ঝুঁকিতে রয়েছে অন্তত 600 পরিবার এই এলাকার, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি প্রশাসনের পক্ষ থেকে। তবে এখানে যারা কাজ করছেন পানি উন্নয়ন বোর্ড, তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করেই চলেছেন ভাঙন ঠেকাতে। যেহেতু স্রোত বেশি, সেই স্রোতের কারণে কিন্তু প্রবল স্রোত থাকার কারণে জিও টিউবও ফালানো হচ্ছে, এটা কিন্তু আমরা এখানে দেখেছি। তবে এখানকার স্থানীয়দের যে ক্ষোভটা রয়েছে যে তারা আর্থিকভাবে কোনো এখনো সহযোগিতা তেমন পাননি, তারা যে ঘর তাদের মধ্যে এখনো তবে প্রশাসন বারবার বলছেন যে তাদের পাশে থাকবেন এবং ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। লোপা, শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেষ পর্যন্ত চালের বাজার নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহী ব্যবসায়ীদের আবেদন করতে বলেছে খাদ্য বিভাগ। অথচ মাত্রই শেষ হয়েছে ভরা মৌসুম। ব্যবসায়ীরা জানালেন, ভারতীয় চালের মান ও দাম ঠিক থাকলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব। তা নিশ্চিতে নজরদারিতে রাখতে হবে আমদানিকারকদেরও। কোরবানি ঈদের পর থেকেই চাল কিনতে হিমশিম অবস্থা। তখন মাত্রই শেষ হয়েছে বড় মৌসুম। কথা ছিল এর ফলে অন্তত মোটা চালের দাম কমবে, কিন্তু হয়েছে তার উল্টো। কেননা মিলারদের বেঁধে দেওয়া দরে ধান বিক্রি করতে হয়েছে কৃষককে। সেই সুযোগে অনেকটা পাল্লা দিয়ে ধান মজুত করেছেন বড় ব্যবসায়ী আর কর্পোরেট বেনিয়ারা। ফলাফল এখন তাদের ইচ্ছায় ঠিক হচ্ছে চালের দামও। তাই 1 বছরে পাইজামের দাম বেড়েছে কেজিতে প্রায় 5 টাকা। একই চক্রে ঘুরপাক খাচ্ছে ইরির দর। 75 থেকে 80 টাকা লাগছে 1 কেজি মিনিকেট কিনতে। সেঞ্চুরি হাঁকানোর দ্বার প্রান্তে নাজির শাইল। এর মাঝেই বাজারে নতুন খবর, বেসরকারিভাবে আমদানি করা হবে চাল, যার বড় চালান আসবে ভারত থেকে। বড় বড় কোম্পানি এবং বড় বড় মিলার, এদের কারণে বাজারে হয়েছে আজ সরকার এই চাউল আমদানি করতে হয় বাধ্য হয়ে। কেননা এদের কারণে বাজার নষ্ট হয়েছে, এদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে। দাম যদি মনে করেন দেশি চাল থেকে মিনিমাম 5 থেকে 6 টাকা বা 8 টাকা ডিফারেন্স থাকে, চাল অটোমেটিক চলে। দেশির নাজির, আমরা দেশি নাজির যত বেচছি তার চেয়ে বেশি বিক্রি হয়েছে ইন্ডিয়ান নাজির। একমাত্র মান আর হলো দাম কম। সিন্ডিকেটের ব্যাপার তো, এটা এই কারণে চালের দাম দেশের এই অবস্থা। সাধারণ মানুষ তো আসলে যে অবস্থা, আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। তাদের অনেক কষ্ট করে ঢাকা শহরে এবং দেশে চলাফেরা, থাকা খাওয়া। বন্যা আর অতিবৃষ্টির শঙ্কায় আগে থেকেই চাল আমদানির প্রস্তুতি ছিল খাদ্য বিভাগের। তবে শেষ পর্যন্ত আনতে হচ্ছে দাম নিয়ন্ত্রণে। এরই মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানকে আবেদন করতে বলা হয়েছে। ডেডলাইন 7 আগস্ট। তাতে সাড়া দিয়ে ভারতে যোগাযোগ শুরু করেছেন উত্তরের বেশ কয়েকজন ব্যবসায়ী। জানালেন, সরকারের অনুমোদন পেলেই আসতে শুরু করবে চাল। ডিউটি একটা ব্যাপার আছে, সেটা এখনো গ্যাজেটটা আমরা পাইনি। এই গ্যাজেট পাইলে তখন মানুষ আমদানির জন্য উৎসাহিত হবে এবং বাজার এই সরকারি ডিক্লার দেওয়ার কারণে বাজার অলরেডি কমে গেছে এবং আমদানি শুরু হলে আরও বাজার পর্যায়ক্রমে কম। 7 তারিখের পরেও হইতে পারে, তবে যত তাড়াতাড়ি হয়, যদি ইন্ডিয়া থেকে চাল আমদানি হয়, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চালের দাম অনেকটা কম হবে। ইন্ডিয়াতে বর্তমানে যে চালের দাম আছে, সেই চাল যদি বাংলাদেশে ঢোকে, তাহলে আমার যে আইডিয়া, বাংলাদেশের কেজি প্রতি 8-10 টাকার ডিফারেন্স চলে আসবে। বলা হচ্ছে, ভারত থেকে মোটা জাতের স্বর্ণা চাল আনা হবে 50 থেকে 52 টাকা দরে, আর সরু জাতের সম্পার কেজি হবে 65 থেকে 67 টাকার মধ্যে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মহাপ্রয়াণ দিবস। বাঙালির জীবনের প্রতিটি ক্ষণেই যেন রবীন্দ্রনাথের উপস্থিতি। শ্রাবণের ঘন বর্ষায় এই মহাপ্রাণ চলে যান না ফেরার দেশে। তবে তিনি হারিয়ে যাবেন না কখনো, কারণ রবীন্দ্রনাথ মানেই সত্য, সুন্দর, চিরপরিব্রাজক। তার সাহিত্যকর্মে প্রকাশ পায় হাস্য, বিষাদ, প্রাপ্তি অপ্রাপ্তির নানা দোলাচল। জীবনের প্রতিটি পরতেই যেন নতুন করে আবির্ভূত হন কবিগুরু।
প্রজন্ম থেকে প্রজন্ম আশ্রয় খুঁজে পায় তার প্রতিটি সাহিত্যকর্মে। জীবনের বড় একটা সময় কাটিয়েছেন শিলাইদহের কুঠিবাড়িতে। জমিদারি সূত্রে কুষ্টিয়ায় পদার্পণ হলেও পূর্ববঙ্গের জল হাওয়ায় রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন এই অঞ্চলের ভূমিপুত্র। পদ্মা গড়াই তীরবর্তী মানুষের জীবন উপজীব্য করেছেন তার লেখায়। একাধারে কবি, গল্পকার, সুরকার, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রকর ও ঔপন্যাসিক। তবে সব ছাপিয়ে হয়ে ওঠেন বিশ্বকবি। ঋতুভিত্তিক গান আর বিষয়ভিত্তিক রচনা তাকে করেছে স্বতন্ত্র। আমরা যখন আমাদের এই ভূখণ্ডটাকে স্বাধীন বাংলাদেশে পেলাম, তার যে পেছনের সাংস্কৃতিক আন্দোলন ছিল, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের গানকে নিয়েই আমাদের এই আন্দোলনটা এগিয়েছে। গণসঙ্গীত ছিল, অন্য গান ছিল, কিন্তু রবীন্দ্রনাথ একটা বড় ব্যাপার ছিল। 2230টি গানে জীবনের প্রায় প্রতিটি অনুভূতি প্রকাশ করে গেছেন রবীন্দ্রনাথ। তাই আজও যে কোনো উপলক্ষে ভীষণ প্রাসঙ্গিক তিনি। অনেক গান গেয়ে গেছি, গাইতে গাইতে পরে মনে হয়েছে যে না, এটা তো আমি যেমন ভেবে গাইছিলাম তার চেয়ে বেশি কিছু। তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস বলেছেন। এটা তো চাওয়া পাওয়ার গান না, এটা তো মানে বিরহকে এনজয় করার গান, যেটা আমরা পরের জীবনে অনেক গানে পাই। মানুষের ধর্মের দিক থেকে অনেকখানি বড়, এবং ওই মনুষ্যত্বের এমন কোনো বিষয় নেই যেখানে উনি আসলে ওই প্রবন্ধ সাহিত্যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ মানুষের ধর্ম এগুলিতে টাচ করেননি। কাজেই আমার কাছে বাতিঘর। 52টি কাব্যগ্রন্থে ছন্দ আর গীতি কবিতা হয়েছে মলাটবন্দী। শতাব্দী পেরিয়ে 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ আর 95টি ছোট গল্প সমান জনপ্রিয় বিশ্ব দরবারে। শেষের দিকে উপহার দিয়েছেন অসামান্য সব চিত্রকর্ম। বাঙালির সৃষ্টিশীলতা আর মানুষ গঠনে বড় ভূমিকা রবীন্দ্রনাথের। অনন্তের পানে চাহি, আনন্দের গান গাহি, ক্ষুদ্র দুঃখ তাপ নাহিরে। মৃত্যুশোক আছে, কিন্তু আমার প্রত্যাশা তো অনন্তের আনন্দ নেয়া। তো আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথ মৃত্যুকে অনন্ত জীবনধারার একটা অংশ হিসেবে দেখেছেন, খুব দুঃখের দেখেছেন বলে আমার মনে হয়নি। মহাকালের চেনা পথ ধরে প্রতি বছর আসে 22শে শ্রাবণ। মহাপ্রাণ অনন্ত দিশারি রবি কবি চিরতরে দূরে সরে যাওয়ার দিন স্মরণ করিয়ে দেন তার অমোঘ বাণী, আমারে দেব না ভুলিতে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন মাত্র 9 মাস, অথচ ক্ষমতার সর্বোচ্চ দাপট দেখিয়েছেন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই হওয়ায় প্রভাব প্রতিপত্তির কাছে সবাই ছিল অসহায়। চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বরিশাল নগরীতে কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। সাবেক এই মেয়রের অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্তে নেমেছে দুদক। কাউসার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সীমাহীন নির্বাচনী জালিয়াতির মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসেন শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। ভোটের ফলাফল আগে নির্ধারণ করে রেখেছিলেন। সরকারি সকল সংস্থাগুলো ইভিএম এর সর্বোচ্চ নগ্ন ব্যবহার করে নির্বাচনী ফলাফল পাল্টে দিয়েছে। মেয়র হওয়ার পরেই চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন খোকন সেরনিয়াবাত ও তার পরিবার। ছেলে আবিদুর রহমানকে নিয়োগ দেন সিটি কর্পোরেশনের উপদেষ্টা হিসেবে। হাট, বাজার, ঘাট, বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন তুলতেন লাখ লাখ টাকা চাঁদা। দায়িত্বে ছিলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান, খান মামুন, মৎস্যজীবী লীগ নেতা খান হাবিব, ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব, ব্যবসায়ী আলাউদ্দিন আলো, মানিক, শ্যালক মিঠু, নিকটাত্মীয় মুরাদ এবং 2 এপিএস রুবেল ও দোলন। মেয়র হওয়ার পরই প্রথমেই একটা চাঁদাবাজি হয় ব্যাপকভাবে। এই চাঁদাবাজির নেতৃত্ব দেয় তার সহধর্মিণী লুনু আবদুল্লাহ, তার ছেলে এবং অসীম দেওয়ান। পোর্ট রোডে খান হাবিবকে দিয়ে নিয়ন্ত্রণ করত,
নতুল্লাবাদে অসীম দেওয়ানকে দিয়ে নিয়ন্ত্রণ করত এবং রূপাতলিতে কাউন্সিলর সুলতানকে দিয়ে এবং তার ভাতিজা মানিককে দিয়ে নিয়ন্ত্রণ করত। নতুল্লা বাস স্ট্যান্ডাই অনেকে বলে না টাকা ওরে, মানে দলের সাহায্যার্থে বলা হয়, যেটাকে দলের চালানোর ব্যাপারে যে খরচ লাগে সেই টাকা স্ট্যান্ড থেকে কালেকশন করত। গুটি কয়েক সাংবাদিকদের নিয়েও গড়ে তুলেছিলেন সিন্ডিকেটের বাইরের সংবাদকর্মীদের নগর ভবনে প্রবেশে ছিল অঘোষিত নিষেধাজ্ঞা। একাধিক সংবাদকর্মী খোকন অনুসারীদের হেনস্থারও শিকার হয়েছেন। খোকন সিনিয়াবাতের দুইজন সহচর, সম্ভবত সাবেক ছাত্রলীগ নেতা, তারা আমাকে মোবাইল সহ আটক করে নিয়ে জনসংযোগ কর্মকর্তা রুমে নিয়ে আটকে রাখে। যারা বস্তুনিষ্ঠ রিপোর্ট করবে, সঠিক সংবাদ উপস্থাপন করবে, তাদেরকে চতুর্সীমানায় ঢুকতে দেওয়া হতো না। গেল বছর 5 আগস্টের আগে গভীর রাতে বরিশালের বাসভবন থেকে পালিয়ে যান মেয়র খোকন শ্রেণিয়াবাত। এর আগে নগর ভবনে অনুষ্ঠিত সভায় ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার নির্দেশ দেন সাবেক এই মেয়র। ক্যাডারদেরকে লেলিয়ে দিছে, সেই ক্যাডাররা আমরা দেখছি দেশীয় অস্ত্র, এমনকি শটগান সহ অন্যান্য অস্ত্র নিয়ে এসেও তারা যারা ছাত্র জনতা আন্দোলন করছে তাদের উপরে হামলা চালাইছে। সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর নানা অনিয়ম দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক। নিজের ইচ্ছা মতো কাজ করেছে, যাকে ইচ্ছা তাকে স্যাক করেছে, যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিয়েছে, যেখানে ইচ্ছা সেখানে কাজের অর্ডার দিয়েছে। অলরেডি এই বিষয়টা আমাদের নথিতে চলে এসছে এবং আমরা কার্যক্রম এগিয়ে যাচ্ছি। শুধু তিনি কেন, আরও অন্যান্য যারা আছেন তাদেরও আমরা চেষ্টা করব আমাদের আইনের আওতায় নিয়ে আসতে। গুঞ্জন আছে গেল বছরের শেষ দিকে নিরাপদে দেশ ছেড়েছেন আবুল খায়ের আবদুল্লাহ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। পরিত্যক্ত বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার হলো 32টি কঙ্কাল। মেক্সিকোর গুয়ানাজুয়াতোয় হয়েছে এই ঘটনা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চলা তদন্তের অংশ হিসেবে বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দেহাবশেষগুলো। দেশটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় নিয়মিত সংঘাতের ঘটনা ঘটে মাদক কারবারিদের মধ্যে, যার জেরে নিখোঁজ হাজার হাজার মানুষ। মাটির নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক দেহাবশেষ। মানুষগুলোকে ঠিক কবে কারা হত্যা করে মাটি চাপা দিয়েছিল তা অজানা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে মেক্সিকোতে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। তারই অংশ হিসাবে খোঁড়াখুড়ি চলে গুয়ানাওয়াতোর পরিত্যক্ত এই বাড়িতে। একে একে সন্ধান মেলে 32টি দেহাবশেষের। হতভাগ্য 15 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি 17 জনের পরিচয় নিশ্চিতে চলছে ময়নাতদন্ত। এটি কোনো সাধারণ পরিস্থিতি না। পাবলিক প্রসিকিউটরের অফিস নিখোঁজদের খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করে। পুলিশ বিশেষজ্ঞ এবং পাবলিক মিনিস্ট্রির লোকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এই বাড়িটি খুঁজে পাই। অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত মেক্সিকোতে মাদক কারবারকারীদের সংঘাত নিত্যদিনের ঘটনা। নেশাপণ্যের বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুম খুনের ঘটনা বেড়েই চলেছে দেশটিতে। সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর মধ্যে অন্যতম গুয়ানাওয়াতো। ঘর ছেড়ে বের হতেও আতঙ্কে থাকে স্থানীয়রা। এখানে প্রায় মানুষ নিখোঁজ হয় এবং তাদের মেরে ফেলা হয়। কে জানে তাদের সাথে আর কি কি হয়। আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি। আমি আর আমার স্বামী দুজন থাকি। আমরা প্রত্যন্ত গ্রাম থেকে গুয়ানাওয়াতোয় এসেছি। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, নিরাপত্তার শঙ্কায় বাড়ির বাইরে বেরো হই না। মেক্সিকো সরকারি হিসেবে দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা 80,000-এরও বেশি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।